হ্যালো এভরিওয়ান, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের ভয়ানক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই পরিস্থিতিটা সৃষ্টি হওয়ার কারণটা কি? কারণ যদি আমরা দেখি, অ্যান্টি কোটা প্রোটেক্টর বা অ্যান্টি রিজার্ভেশন প্রোটেক্টর, এটা কি? অ্যান্টি কোটা প্রোটেক্টর যদি আমরা দেখতে যাই না, আমাদের সেই চলে যেতে হবে 1971 সালে। তারও আগে যদি আমরা যাই 1947 সালে, যখন ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্র আলাদা হয়ে গেল। পরবর্তীতে এই পাকিস্তানের অনেক জনসংখ্যা ছিল যারা কিনা বাংলা ভাষায় কথা বলতো, এবং তারা চাইছিল তাদের যেটা রাষ্ট্রীয় ভাষা হবে সেটা বাংলা হবে। কিন্তু ওই পাকিস্তানের লোকজন বা ওখানকার যারা সরকার ছিল তারা চাইছিল যে উর্দু ওদের রাষ্ট্রভাষা হবে। এটা নিয়ে বিশাল মতবিরোধ দেখা যায়, এবং তার পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে তখনকার লোকজন কি করলো? আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো। 1971 সালে আন্দোলন হয়, বহু মানুষের প্রাণ যায়, প্রায় অনুমানিক 30 লক্ষ মানুষের প্রাণ যায়, লক্ষ লক্ষ নারী ধর্ষণ হয় এবং অনেক নারীকে হত্যাও করা হয়। এই যে পাকিস্তানের সংগঠন ছিল, পাকিস্তানের সরকার ছিল, পাকিস্তানিদের সাহায্য করছিল একটা দল ছিল, সেটার নাম ছিল রাজাকার। এই রাজাকার দলটা সত্যিকারে বলতে তখনকার দিনে বিধ্বংসী দল। এরাও লক্ষ লক্ষ নারী, হাজার হাজার নারীদের কি করছে? ধর্ষণ করেছে এবং অনেককে তো মেরেই ফেলেছে। যদি সেই পরিস্থিতিতে বাংলাদেশে যার নেতৃত্ব দিয়েছিলেন সে ছিল শেখ মুজিবুর রহমান। তোমরা আমার ভাই, কেউ তোমাদের কিছু বলবে না। এবং তার যে সংগঠনটা ছিল, সেই লীগটা জিতার পরে, বাংলাদেশটাকে জয়ী করার পরে পরবর্তীতে তারা ঠিক করলো যে যেহেতু প্রায় 30 লক্ষ মানুষ প্রাণদান দিয়েছে এই মুক্তিযুদ্ধে, এই মুক্তিযোদ্ধাদের স্মরণ করার জন্য এবং এদেরকে সম্মান জানানোর জন্য বাংলাদেশ সরকার তাদের চাকরির ক্ষেত্রে 30% সংরক্ষণ ফ্রিডম ফাইটার্স অথবা মুক্তিযোদ্ধাদের নামে রেখে দিল। এটা অবশ্যই একটা ভালো কাজ, কারণ মানুষরা নিজের জীবন দিয়ে দিয়েছে দেশের জন্য, তাদের উৎসর্গ করার জন্য আমরা এটুকু তো করতেই পারি। কিন্তু তখনকার দিনে যদি দেখি 1972 সালে এই নিয়মটা জারি হওয়ার পরে এবং বর্তমান পরিস্থিতি 2024 সাল, এটা একটা অনেকটা সময়। তখনকার দিনের মানুষজন এবং পরিস্থিতি এবং বর্তমানে মানুষ এবং তাদের পরিস্থিতি কিন্তু অনেকটা আলাদা, মত মানসিকতাও আলাদা। সেই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশের যারা ছাত্র সমাজ তারা কি ঠিক করছে যে না, এই যে 30% কোটা মুক্তিযোদ্ধাদের নামে, এটা বন্ধ করতে হবে। কেন? কারণ যেসব মুক্তিযোদ্ধা তাদের বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তারা হয়তো তাদের বয়স হয়তো আজ 80, 85 এরকম কিছু হয়ে যাবে, যে তারা এখন চাকরি পাওয়ার বয়স তাদের নেই। এমনকি তাদের সন্তানেরাও যদি দেখে যে হয়তো 40 বছর অথবা 45 বছর বয়স, তারাও কিন্তু অনেকেই, বেশিরভাগ বলতে গেলে, চাকরি যেটা ন্যূনতম বয়স সেই বয়সটা পার করে গিয়েছে। তাহলে তারা এই সুযোগটা কারা পাচ্ছে? এই সুযোগটা পাচ্ছে সেই মুক্তিযোদ্ধাদের নাতি এবং নাতনিরা। ওই জন্য বাংলাদেশের ছাত্র সমাজ কি করছে যে না, এই কোটাটা বন্ধ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন শুরু করেছিল কত সালে? 2018 সালে। 2018 সালে বাংলাদেশের ছাত্র সমাজ যখন আন্দোলন শুরু করলো, তখন সেখানকার কোর্টের রায় দিল হাইকোর্ট যে যে কোটা সংরক্ষণ আছে 56%। এই 56% কোটার মধ্যে কি কি পড়ছে একটু জেনে নি। 30% হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য, 10% মহিলাদের জন্য, এবং 10% আন্ডার ডেভেলপমেন্ট যে ডিস্ট্রিক্ট তার জন্য, 5% যেগুলো আদিবাসী কমিউনিটি তাদের জন্য, এবং 1% হচ্ছে প্রতিবন্ধী অথবা তৃতীয় জেন্ডার তাদের জন্য। বাংলাদেশের হাইকোর্ট রায় দিল কোটা সিস্টেম সম্পূর্ণ বন্ধ 2018 সালে। কিন্তু এর পিছনে কিন্তু অনেক রাজনৈতিক সুবিধা দেখতে পাচ্ছে সেখানকার ছাত্রছাত্রীরা। কি? যে এই যে কোটা বর্তমান পরিস্থিতিতে ব্যবহার করা হতো, সেটা নাকি তাদের দাবি, ছাত্রছাত্রীদের দাবি, বাংলাদেশের শেখ হাসিনা এবং তার রিলেটিভ ও তার সংগঠন বা তার যে দলটা, সেই দলের আত্মীয় স্বজনরাই বেশ সুবিধাটা বেশি ভোগ করত। ওই জন্য শেখ হাসিনা কিন্তু সম্পূর্ণভাবে সাংবিধানিক রূপে এই কোটা সিস্টেমটা বন্ধ করেনি। সেই জন্য নিয়ে আন্দোলন আরো শুরু হলো। কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশের যে সংবিধান, সেটা কিন্তু একটা লিখিত সংবিধান।
এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই লিখিত সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান সম্পর্কে যদি আমাদের একটু ধারণা থাকে, তাহলে আমরা হয়তো কিছুটা হলে বুঝতে পারবো যে সেখানকার সরকার শেখ হাসিনা দ্রুত কেন সংবিধানে এটা পরিবর্তনের পদক্ষেপ নিতে পারছে না। লিখিত সংবিধানে বলা আছে যে, যদি আমাদের ভারতের ক্ষেত্রে আমরা দেখি যে গণপরিষদে 3/4 সদস্যদের স্বাক্ষর লাগবে এবং তাদের মতামত লাগবে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, ও পার্লামেন্টে এই বিলটা পাস করতে হবে। সেই একই কথা যদি আমরা দেখি দুষ্পরিবর্তনীয় সংবিধান কিন্তু সেই একইভাবে বলছে, দুষ্পরিবর্তনীয় সংবিধানে কোনো যদি বিল অথবা কোনো একটা আইনকে যদি আমরা সংশোধন করতে যাই বা ধারাকে পরিবর্তন করতে যাই, তার জন্য আমাদের সংখ্যাগরিষ্ঠতা গণপরিষদের যে মেম্বারগুলো আছে তাদের মতামত লাগবে, তাদের সাক্ষ্য লাগবে এবং সংসদে পার্লামেন্টে সেটা কি হতে হবে, পাস হতে হবে। বাংলাদেশের সংবিধানটাও কিন্তু লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই যে একটা সমস্যা, এখানটায় বিশাল বড় প্রভাব পড়ছে। তাদের দাবি, ছাত্রছাত্রীদের দাবি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশের, যিনি বর্তমানে, জেনে শুনেও সেটা সংবিধান থেকে পরিবর্তন করছে না। কেন করছে না? যদি আমরা দেখি 1 জুলাই, বর্তমানে 1 জুলাই 2024 সালে হাইকোর্ট আবার রায় দেয়, যে পুনর্বিবেচনা করে রায় দিল যে বাংলাদেশের যে কোটা সিস্টেমটা ছিল সেই কোটা সিস্টেম আবার চালু করা হবে। পরবর্তীতে সুপ্রিম কোর্ট অবশ্য এই রায়ের উপর স্থগিতাদেশ রেখে দেয়। সেখানকার ছাত্রছাত্রীরা কলেজের, স্কুলের, তারা বিশ্ববিদ্যালয়ের, তারা 1 মাস ধরে অপেক্ষা করছিল যে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জন্য কিছু বলবে এবং কিছু ভাববে। যখন ওরা দেখলো যে শেখ হাসিনা কিছুই বলছে না, তখন ওরা ছাত্রছাত্রীরা কি করলো, রাস্তায় নেমে পড়লো এবং একটা স্লোগান দিল, রাস্তা আটকাও, রেল আটকাও। সেটা ছিল 7 জুলাই। এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলে যে পরবর্তী যেটা হিয়ারিং হবে সেটা 7 আগস্ট হবে। কিন্তু ছাত্রছাত্রীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তারা কি করে, আন্দোলন ব্যাপকভাবে শুরু করে। যদি আমরা দেখি 14 জুলাই এই আন্দোলনটা এতটা রূপ ধারণ করে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতে বাধ্য হয় অ্যান্টি ন্যাশনাল সংগঠন। কিভাবে তার এই একটা কথার জন্য ছাত্রছাত্রীরা আরো ক্ষিপ্ত হয়ে যায়। তারা বলছিল যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই রাজাকার সম্পর্কে আগেই বলেছি, রাজাকার যে সংগঠনটা ছিল এটা সত্যি সব থেকে ঘৃণিত একটা জাতি বলতে গেলে হয়। তারা নারীদের উপর ধর্ষণ, অত্যাচার, এমনকি খুনও করেছিল। আমরা যদি দেখি 15 জুলাই এই আন্দোলনের ফলে অ্যাটাক শুরু হয়। অ্যাটাক বলতে পুলিশ বাহিনী ছাত্রদের উপর অ্যাটাক করে। 16 জুলাই ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি বলেন যে ছাত্রলীগও এর জবাব দিতে পারে। এই বুর্বকের একটা কথার জন্য সেই সংগঠন বা ছাত্রলীগ সেখানকার ছাত্রছাত্রীদের এমনকি মেয়েদের উপরও লাঠিচার্জ চালায় এবং 3 জন ছাত্র মারা যায়। 16 জুলাই আমরা দেখলাম। এবার যদি দেখি 18 জুলাইতে কি হলো, 18 জুলাইতে ছাত্রছাত্রীরা সম্পূর্ণরূপে কলেজের, যে কলেজটা বলবো, কলেজটার নাম হলো বিআরএসি ইউনিভার্সিটি। এই বিআরএসি ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা আন্দোলন চালায়। সেখানে পুলিশ গিয়ে অমানবিক অত্যাচার করে এবং 30 জন ছাত্রের মৃত্যু হয়। এই পরিপ্রেক্ষিতে ছাত্ররা দলে দলে আন্দোলন চালায় বিভিন্ন জায়গায়, এমনকি তারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশের উপর চড়া হয়। বাংলাদেশের সরকার শেখ হাসিনা এই পরিস্থিতিতে নেটওয়ার্ক ব্লক আউট করে দেয়। বর্তমানে যদি আমরা দেখি যে কাল পর্যন্ত যদি দেখি সেখানে প্রায় 160 জনের বেশি ছাত্র মারা গিয়েছে এবং 20,000-এর বেশি জনগণ আহত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে যে তিনি বাংলাদেশের যে সমস্যা সেটাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে পেরেছে এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। যদি আরেকটু আমরা দেখে নিই যে এই সংগঠনের ছাত্রছাত্রীরা এর বিরুদ্ধে কেন এতটা ক্ষিপ্ত হলো। সেখানের সংবিধানে 29 নং একটা ধারা আছে, সেখানে বলা আছে যে চাকরি ক্ষেত্রে
সবাইকে সমান সুযোগ করে দিতে হবে। যদি সেটাই হয় তাহলে কেন 30% মুক্তিযোদ্ধাদের উপর কোটাটা রাখা হলো? তাদের কিন্তু আরো যে কোটাগুলো ছিল 10% মহিলাদের, 10% ছিল আন্ডার ডেভেলপমেন্ট যে জায়গাগুলো ছিল বা ডিস্ট্রিক্টগুলো ছিল, 5% ছিল অধিবাসী জাতিগুলো এবং 1% ছিল হচ্ছে পিডাব্লিউডি, যেটাকে আমরা বলছি প্রতিবন্ধী অথবা আমাদের যারা তৃতীয় জেন্ডার তাদের জন্য। তাদের কিন্তু এই সামনে কোনো সমস্যা দেখা দেয়নি। তাদের একটাই দাবি যে 30% কোটা আছে যেটা মুক্তিযোদ্ধাদের, সেটাকে হাঁটাতে হবে। বর্তমানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, যেটা 7ই আগস্ট দেওয়ার কথা ছিল, 21শে জুলাই রায় দিয়েছে। সেখানে মাত্র 7% সংরক্ষণ রেখেছে, তার মধ্যে 5% রেখেছে মুক্তিযোদ্ধাদের জন্য, 1% যেগুলা অধিবাসী জাতি এবং 1% হচ্ছে প্রতিবন্ধী বা তৃতীয় জেন্ডার যারা, তাদের জন্য। তবুও অনেকে বলছে বা অনেক ছাত্রছাত্রী বলছে যে যেসব অফিসার, পুলিশ অফিসার হোক অথবা মিলিটারি হোক, যারাই হোক না কেন, তাদের ছাত্রদেরকে মেরেছে, তাদের রিজিগনেশন দিতে হবে এবং যেসব ছাত্রছাত্রী থানায় আটকে আছে তাদেরকে মুক্তি করে দিতে হবে। যদি আমরা দেখি যে কোন একটা দেশের ছাত্র সমাজ ও যুব সমাজ, সেই দেশের কি ধারক এবং বাহক, তারাই সেই দেশটাকে কাজে তুলে নিয়ে পৃথিবীর দরবারে শ্রেষ্ঠ আসন দিতে পারে। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে পৃথিবীর সকল দেশই চায় যে তাদের দেশের জনগণ, সরকার এবং সেই দেশ শান্তি শৃঙ্খলাভাবে সামঞ্জস্য বজায় রেখে যে কোনো পরিস্থিতির বা প্রতিকূলতার মোকাবেলা করে ও শান্তি শৃঙ্খলভাবে বসবাস করতে পারে।